আমরা শ্রীরামপুরে দাঁড়িয়ে আছি, তীর্থঙ্কর রয় আমার সামনে আছেন। আপনাকে যে প্রশ্নটা করতে চাই যে এতগুলো মানুষ শ্রীরামপুরের ভোট দেবেন, তার সঙ্গে আপনিও জানেন আমরাও জানি যে মিল বন্ধ, এই মিল বন্ধ শ্রমিকের পাশে আমরা কি দাঁড়াতে পারবো এই মুহূর্তে অ্যাজ আ ভোটার, অ্যাজ এ সিটিজেন? আমাদের ট্যাক্সের টাকা যদি দেশ চলতে পারে, তাহলে আমাদের ডোনেশনের টাকা আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারি না? ডেভেলপমেন্টের পলিটিক্স আমাদের ভারতবর্ষে কবে শুরু হবে আর কিভাবে শুরু হবে? 7 তারিখের মায়না 11 তারিখ দেবে বলেছে ম্যানেজমেন্ট, কিন্তু আজকে হঠাৎ ম্যানেজমেন্ট একটা সার্কুলার করে বলছে আপনারা মিটিং আসুন ইউনিয়নকে, তখন বলছে যে আমরা এই মুহূর্তে বসে আছি আমি শ্রীরামপুরে, আমার বাড়ির খুব কাছে। স্ক্রিনের ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন দেবাশিস দত্তদা, এআইটিউসির। আপনি পোস্টটা জানা হয়নি। আমি ফেডারেল চটকল মজদুর ইউনিয়নের জেনারেল সেক্রেটারি স্টেট। মানে আমি ভাবতে পারছি না, কারণ আমি যেটা মনে করি ভাবনা মুখ থেকে যেটা আমাদের স্ট্যান্ডার্ড ছিল যে ভগবান মানে মানুষ, মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তবে সেই স্টেটাসটা সে গেইন করে। ভোলানাথদার সঙ্গে আলাপ হচ্ছে যে রাস্তায় একটা ব্লকেজ হয়, আমি মিনিবাস থেকে নামি, আমি এটা ভেবেছিলাম যে ট্রেন বন্ধ, না দেখলাম স্যালারি হয়নি বলে তারা কিছুক্ষণের জন্য বোনাস সেটার জন্য হয়েছিল, তাই তো? আর দাদা এই এলেন, দাদার নামটা? তো আমরা যেটা পারলাম সেটা হচ্ছে মায়েরা মায়েদের হাল ধরে পেনশনটা দিচ্ছেন। আমরা আরও হয়তো যেটা পারলাম, আজকের দিনে পুরুলিয়াতে কিছু সাধুরা নামছেন দেশকে এক করার জন্যে। আর এটা আমার অনেক দিনের ডিম্যান্ড ছিল যে ট্রেড ইউনিয়ন যারা করেন, যারা তাদের লেবার দেন, এটা লোকে বলে, আমি বলি তারা ইনভেস্টমেন্ট করেন দেশের জন্যে। তারা যদি সেই সময় কাজটা না করে রাস্তায় ঝাড়ু দিয়ে 350 টাকা করে নিতেন, তাহলে আমার ফ্যাক্টরিতে প্রোডাকশন হতো না। আমি সেলস ম্যানেজার হিসেবে 3 লাখ টাকার কোম্পানিকে 24 লাখ টাকা করে লাথিটা এই জন্যে খেলাম যে আমি কোম্পানিটাকে এত বড় করেছি। করে কেন করেছি? তার মানে আমার বস ঠিক না হলেও আমার চাকরি যেতে পারে, আর যদি প্রোডাক্ট বিক্রি না হয় তাহলেও চাকরি যেতে পারে। তাহলে আমরা যাদেরকে লেবার বলি, আমি তাদেরকে ইনভেস্টর বলি। তাহলে আমাদের ইনভেস্টররা যারা চাকরি করেন, যারা ছোট দোকানে চাকরি করেন, বড় দোকানে চাকরি করেন, আমরা এক নই। এবং আমাদের লকডাউনের সময় আমি যেটা দেখলাম, বড় বড় লোকেরা যারা বড় বড় টাই পরে গাড়ি পরে ঘুরে বেড়াতেন, তারাও অনেকে সুসাইড করেছেন, কারণ আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারিনি বলে। তাহলে এমপ্লয়মেন্ট মন্দির আমাদের দেশে নেই কেন? এবং সমস্ত আইনকে যেভাবে 4টি কোডে পরিবর্তন করেছে সে সম্পর্কে এআইটিউসি সহ অনেক ইউনিয়ন আপত্তি জানিয়েছে, প্রতিবাদ করেছে। আমরা চাই শ্রম আইন সংশোধন হোক, কিন্তু সেই সংশোধন যাতে শ্রমিকদের স্বার্থে হয়, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে করা হয়, সেটাকে নিশ্চিত করতে হবে। যেভাবে কোড তৈরি করা হয়েছে তাতে শ্রমিক স্বার্থ বিপন্ন হবে বলে আমরা মনে করছি। এই শ্রম কোডের প্রেক্ষিতে প্রস্তাবিত যে রুলস, সেটা ওই আইনেরই অনুসারী হবে, তাই হবার কথা। সুতরাং সে ব্যাপারেও আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে রাখছি। আমরা যতদূর জানি যে শ্রম সংক্রান্ত বিষয়টি হচ্ছে সংবিধানের যুগ্ম তালিকায় রয়েছে, সে কারণে রাজ্য সরকারের কাছে আলোচনা ক্রমেই বিষয়টি হওয়া উচিত ছিল। জানি না রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার এসব ব্যাপারে কোনো আলোচনা করেছেন কিনা। তবে মিটিংয়ে জানলাম মন্ত্রী বললেন যে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে করেনি। সুতরাং রাজ্য তার বক্তব্য সেখানে উপস্থিত করবে। আমরা এই বিষয়টা বলতে গিয়ে কয়েকটা কথা বলতে চাই এবং বলেছি যে কেন প্র্যাকটিক্যালি কেন আজকে এই শ্রম কোড করা হলো, কি প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই শ্রম বিলটা করা হলো, সেই ব্যাপারে আমরা দুই একটা কথা আমরা বলেছি। সেখানে আমরা লিখেছি আমাদের চিঠিতে যে আমরা পরিষ্কার জানাতে চাই যে পুঁজি ও পুঁজিপতিদের তাড়নায় আরো মুনাফা লাভের আশায় শ্রম আইন সংশোধন করা ও শ্রম কোড প্রণয়ন করা হয়েছে। এখানে আমরা দুটো উদ্ধৃতি দিতে চাই। পুঁজির তাড়না সম্পর্কে প্রায় 150 বছর আগে বিশিষ্ট ট্রেড ইউনিয়নিস্ট টিজে ড্যানিং কয়েকটা কথা বলেছিলেন। সেই উদ্ধৃতিটা আমরা এখানেতে আপনাদের সামনেও তুলে ধরতে চাই, সরকারের কাছেও তুলে ধরেছি।
সেখানে বলা হয়েছে, ডানিং বলেছেন, উইথ অ্যাডিকুয়েট প্রফিট ক্যাপিটাল ইজ ভেরি বোল্ড. A certain 10% will ensure its employment anywhere. 20% certain will produce eagerness. 50% profit, positive audacity. 100% will make it ready to trample on all human laws. 300% profit, there is not a crime at which it will scruple, nor a risk it will not run. অর্থাৎ একেবারে অমানবিক 300% মুনাফা যদি কোনো শিল্পপতি করেন, কর্পোরেট যদি করেন, তাহলে সেটা কত বড় অমানবিক হবেন তার কোনো লেখাজোখা নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। কি পরিপ্রেক্ষিতে এই আইন আনা হচ্ছে সেটা বুঝতেই এই উদ্ধৃতিটি আমরা দিলাম। এই সঙ্গে 150 বছর পরে, আজ থেকে কয়েকদিন আগে, আমেরিকান একজন কর্পোরেট তিনি কি বলছেন সেটাও দেখে নেওয়া যাক বলে আমরা সেটাও, আমেরিকান শিল্পপতি মার্কেট বেনিয়ফ তিনি কি বলেছেন সেটাও আমরা এখানেতে উদ্ধৃত করেছি। তিনি বলছেন, ইটস এ টাইম টু সে আউট লাউড what we all know to be true. Capitalism as we know it is dead. এটা টাইমস অফ ইন্ডিয়াতে 22শে ফেব্রুয়ারি 2020-তে বেরিয়েছিল। অর্থাৎ বেনিয়ফ একজন আমেরিকান শিল্পপতি, সুতরাং একজন বড় কর্পোরেট, তিনি বলছেন যে ক্যাপিটালিজম ইজ ডেড। এটা আশান্বিত হওয়ার কিছু নেই। যদি কেউ মনে করেন এই কথা যে ক্যাপিটালিজম ইজ ডেড, ক্যাপিটালিস্টরা বলছেন, সুতরাং বোধহয় সমাজতন্ত্রের আশার বোধহয় একটা জায়গা তৈরি হচ্ছে। নট দ্য লিস্ট, মোটেও তা নয়। তিনি বলছেন, হ্যাঁ, আমরা ধনতন্ত্র দ্বারা আমরা অনেক বেশি মুনাফা পেয়েছি, 300% তারও বেশি আমরা মুনাফা আমরা পেয়েছি, এটা ঠিক, এবং তা বিশাল পরিমাণেতে একটা বৈষম্য তৈরি করেছে। আয়ের ক্ষেত্রে বৈষম্য এবং সামাজিক ক্ষেত্রে বৈষম্য। বেনিয়ফ বলছেন, আমার কথা নয়, যে বিশাল বৈষম্য তৈরি করেছে, এবং এই বৈষম্যের মধ্যে দাঁড়িয়ে ক্যাপিটালের কাজ করা কিছু মুশকিল হয়ে পড়ছে। সুতরাং তিনি একটা দাওয়াই দিয়েছেন, তিনি বলেছেন কথা যে এতদিন পর্যন্ত যে ক্যাপিটালিজম ছিল সেটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ক্যাপিটালিজম। অর্থাৎ একটা কোম্পানির শেয়ার হোল্ডাররা প্রফিট করেন এবং সেটা তাদের মধ্যে বন্টন করেন। যিনি লায়ন শেয়ার হোল্ডার থাকেন তিনি তার ওপরেতে থাকেন, অর্থাৎ মোট মুনাফাটা তাদের মধ্যে বন্টন হয়। এইবারে বলছেন যে না, তা করলে হবে না। এইবারে তিনি দাওয়াইতে বলছেন যে শেয়ার হোল্ডারদের পরিবর্তে ওটা স্টেক হোল্ডার্সদের ক্যাপিটালিজম করতে হবে। স্টেক হোল্ডার্স মানে ওই কোম্পানির উপর যারা ডিপেন্ড করেন, যারা বিভিন্ন চাকরি করেন, কাজকর্ম করেন, নানাভাবে জড়িয়ে আছেন, তাদের সকলের প্রফিট হতে হবে। তারা সকলকে এই প্রফিটের মধ্যে টেনে আনতে হবে। বুঝতেই পারছেন যে শেয়ার হোল্ডারদের একমাত্র মুনাফাতে আমাদের থরহনিকম্প উঠে গেছে। আর সমস্ত তাদের কোম্পানির যদি সমস্ত মানুষকে প্রফিট দিতে হয়, তাহলে কি পরিমাণ শোষণ, কি পরিমাণ লুণ্ঠন সম্পদ করতে হবে ভাবা যায় না, আমরা বুঝতে পারছি না, এবং তারই প্রতিফলন ঘটছে। আমরা এখানে বলেছি যে অর্থাৎ যে ধরনের ক্যাপিটালিজম গড়ে তোলার স্বপ্ন দুনিয়ার বড় বড় কর্পোরেটরা দেখছেন, সেটা সম্পর্কে ভাবতে গেলে খুবই গা শিউরে ওঠে। এই কথাটা আমরা সেখানে বলেছি। অর্থাৎ এই কথাটা বলে আমরা যেটা বলেছি সেটা হলো এই, আমাদের দেশের সরকার মুষ্টিমেয় কর্পোরেটের স্বার্থে অতি ক্ষিপ্রতার সঙ্গে এই অসাম্য বৈষম্যের সাথেই পা বাড়িয়েছে। ফলে নতুন ধরনের সংকট তৈরি হচ্ছে, সংকটের তীব্রতা ও গভীরতা ক্রমশ বাড়ছে। সরকারের পাহারায় সম্পদ লুট হচ্ছে এবং তা কুক্ষিগত হচ্ছে 2-4 জন ভাগ্যবানদের হাতে। নানা পরিসংখ্যান আমরা রোজ রোজ কাগজে দেখতে পাচ্ছি। লুণ্ঠন ও বৈষম্যের খাড়ার ঘাটা
এবং তার প্রতিফলন ঘটছে শ্রমজীবীদের ওপর। দেশব্যাপী ঘর ছাড়া শ্রমিকদের দুর্দশার সাম্প্রতিক চিত্র তারই প্রতিফলন। অন্যান্য সংগঠিত ক্ষেত্রেও তা ঘটছে, শুধু যে একমাত্র পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে তা ঘটছে তা নয়, বা ঘর ছাড়া শ্রমিকদের ক্ষেত্রে ঘটছে তা নয়। যত ধরনের শ্রমজীবী মানুষ আছেন, সে ব্যাংকেই কাজ করুন, সরকারি অফিসেই কাজ করুন, অথবা কলে কারখানায়, অসংগঠিত ক্ষেত্রে সে একজন ক্ষেত মজুর থেকে শুরু করে সমস্ত ধরনের ঠেলাওয়ালা থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের অসংগঠিত শ্রমিকদের উপরে তো তার ঘাটা এসে পড়ছে। শ্রমজীবীদের রুজি, কাজ, কাজের সময়, কাজের স্থায়িত্ব, কাজের বোঝা, ন্যূনতম মজুরি, মহার্ঘ ভাতা, অবসরকালীন সুবিধা, নিরাপত্তা, শ্রম সম্পর্ক, দর কষাকষি থেকে বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও সাংস্কৃতিক ও সংগঠিত হওয়ার অধিকার, মৌলিক গণতান্ত্রিক অধিকার থেকে সমস্ত ক্ষেত্রে সরকার এবং মালিকের যৌথ আক্রমণ ঘটছে। শুধু নয়, এটা ক্রমশ বাড়ছে। শ্রমজীবীদের সামগ্রিকভাবে কন্ট্রাক্ট বা ফুরন শ্রমিকে পরিণত করার চেষ্টা হচ্ছে। খুব একটা বড় বিপদ আসছে। সরকার আপনারা এতক্ষণ দেবাশিস দত্তবাবুকে শুনলেন। তিনি শ্রীরামপুরেই থাকেন, আমার বাড়ির খুব কাছে। তিনি লাইভ করলেন, আজকে আমি সেটা রেকর্ড করলাম। তার কারণ আমার মনে হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট ঘোষণা টাইপের। গভর্নমেন্ট যেমন 303 নম্বর নিয়ে লুকিয়ে চুকিয়ে প্রচুর বিল পাস করে নেওয়ার চেষ্টা করছে, সেইভাবেই প্রকাশ্যে এসে এত কোটি কোটি লোক অসহায়, ঠিক আমি বলছি এত কোটি কোটি লোক অসহায় কী করে থাকতে পারে। তিনি যখন আপনারা এই লাইভটা পুরোটা শুনবেন, আমি তো শেয়ার করব ভাবনা মুখে, তো ভাবনা মুখে গিয়ে আপনারা ফেসবুকে তার লাইভটা পুরোটা শুনবেন। আমি একটা পার্ট শুধু আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে তিনি বলছেন যে আমাদের রাস্তায় নামা ছাড়া কোনো কাজ নেই। তার মানে আমরা যে অসহায় হতে শুরু করেছে এতগুলো সংগঠনকে নিয়ে, তাদের রাস্তায় নামা ছাড়া কোনো কাজ নেই, মানে তার কোনো দ্বিতীয় পথ নেই, সেটাকে আমি কন্টেস্ট করছি। শুধু দ্বিতীয় পদ না, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, সব পথ আছে। একটা জায়গায় উনি বলছেন যে মানুষটি 300% প্রফিট করেন, সেটা একদম নক্কারজনক কাজ। সে 300% প্রফিটের মেটেরিয়ালটা কে কেনে? বাজারে যে জল বিক্রি হয় তার কস্টিং 1 থেকে 2 টাকা, আপনারাই তো 15 টাকা দিয়ে কেনেন। সব কটা শ্রমিক শ্রেণী, সব কটা মিডল ক্লাস, সব কটা গভর্নমেন্ট ক্লাস, সব কটা স্টেট গভর্নমেন্ট ক্লাস, সব কটা সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লাস। তো আমরাই তো প্রমোট করছি যাতে তারা 300% প্রফিট করতে পারে। ভারতের কোনো শ্রমিক সংগঠনকে বলতে শুনেছেন যে 100 টাকার বেশি ডালের দাম হলে আমরা কিনবো না? ভারতবর্ষের কোনো শ্রমিক সংগঠন কি চেষ্টা করেছে একটা ওয়েবসাইট খুলে সবাইকে রেজিস্টার্ড করে মাসে 100 টাকা দিতে হবে বলার জন্যে রিকোয়েস্ট করেছে? না। তারা কোনো দিন বলেছে যে 20% টাকা বা 50% টাকায় আমরা ইন্ডাস্ট্রি খুলবো, আর 50% টাকা যদি কারোর চাকরি চলে যায় তার পাশে দাঁড়াবো, তার জন্য আমরা ইন্স্যুরেন্স করব, একটা সেভিংস অ্যাকাউন্টে রাখবো? না। ভারতবর্ষে কোনো দিন শুনেছেন যে সব কটা ডিস্ট্রিক্ট বাই 7 জন করে রিপ্রেজেন্ট করে যারা এই কাজটা করবে এবং তার জন্য তারা বেতন পাবে? উত্তর হচ্ছে না। সবকটাই উত্তর হচ্ছে না। তাহলে গভর্নমেন্ট তো ফ্রি হ্যান্ড পেয়ে গেল যা ইচ্ছে করার। তার কারণ হচ্ছে যৌথভাবে আমাদের এই দিকে যারা রয়েছেন, যারা বিশালভাবে শিক্ষিত, তারা জানেনই না মুভমেন্টটা কীভাবে হবে এবং তার কোনটা দিক হবে। ভারতবর্ষের যারা বাড়িতে বসে আছেন, এখন চাকরি হারিয়েছেন, তাদের পাশেও এরা দাঁড়াতে সক্ষম নয়। কালকেই টিকারজির ইন্টারভিউ শুনছিলাম, দেবাশিস দা আপনাকেও জিজ্ঞেস করছি আপনি শুনেছেন কি না। তারা বলেছে আমরা 3 বছর থাকবো রাস্তায়, বিজেপিকে হারবো, কিন্তু বিজেপিকে হারিয়ে তো আপনারা কংগ্রেসকে আনবেন, কংগ্রেসকে না আনলে অন্য কাউকে আনবেন। তারা কি এই শ্রম আইনের পক্ষে থাকবেন না? আপনারা তো এতদিন হারতে হারতে এই জায়গায় এসেছেন, জিততে জিততে তো এই জায়গায় আসেননি। তাই 150 বছর আগে কে কী বলেছিল আর 2020-তে 22শে ফেব্রুয়ারি কে কী বললো তাতে কী যায় আসবে? আপনার উক্তি আমরা কেন তুলে ধরবো না, বা আমার উক্তি আপনারা কেন তুলে ধরবেন না? যেখানে আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেশের সব আর যারা চাকরি করি বা ছোটোখাটো বিজনেস করি তারা এক হতে পারতাম, মাসে 100 টাকা দিলে হাজার হাজার কোটি টাকা আমরা তুলতে পারতাম। আমরা কেন সব ব্যবসায়ী সমিতিদেরকে চিঠি দিয়ে বলিনি আপনারা যাই বিক্রি করছেন, সব দোকানদার যেখানে আনঅর্গানাইজ সেক্টর সেখানে বলতে পারিনি আপনারা যাই সেল করছেন তার থেকে 2% টাকা আমাদের শ্রমর জায়গায় দিয়ে দিন, তাহলে আপনাদেরও বিজনেস এক্সপ্যানশনে আমরা হেল্প করতে পারবো। তাই একটা পথ তো ভুলেই যান, দুটো পথ তো ভুলেই যান, হাজারো হাজারো পথ আছে। যদি রামকৃষ্ণদেবের কথা ঠিক করে মনে করতে পারেন তাহলে যত মত তত পথ। আপনারা তো কথাই শোনেন না। আমি কোনো ইউনিয়নকে শুনিনি কোনো কথা শুনতে। তারপরে আরও যেটা দুঃখের ব্যাপার, অ্যাটলিস্ট দেবাশিস বাবু তো তাও
অনলাইনে এসে তার কথাটা বলেন, বাদবাকিরা তো অনলাইনে এসে তাদের বক্তব্য রাখেন না, আমাদের সঙ্গে যোগাযোগও করেন না যে আমরা তাদের হয়ে বলতে পারি। খুব দুঃখের দিন, যেখানে গভর্নমেন্ট অর্গানাইজড হয়ে আমাদেরকে কি করে বাঁশ দেবে তারা ঠিক করতে পারছে মিটিং মিছিল করে, এবং আমাদের এই দিকে এমন কিছু মানুষেরা রয়েছেন যারা মিটিংটাও ঠিক করতে পারেন না, মিটিংটা কি করে ঠিক করবেন। ভারতের ভবিষ্যৎ মানে কি বলবো অন্ধকারের হাতে, মানে যাদের হাতও ছিল, পাও ছিল, মাথাও ছিল, মুখও ছিল, কিন্তু তারা ডিসাইডই করতে পারলেন না তারা কি করবেন। তারা চাকরিও জেনারেট করতে পারতেন, তারা ইন্ডাস্ট্রিও খুলতে পারতেন, তারা শেয়ার হোল্ডারও হতে পারতেন, তারা স্টেক হোল্ডারও হতে পারতেন, এবং তারা দেশটাকেও চালাতে পারতেন, সর্বোপরি তারা দেশটাকেও চালাতে পারতেন। আজকের জন্য এতটাই, যদি আপনারা কোনো ইউনিয়ন করেন বা ইউনিয়নের সঙ্গে যুক্ত হন, তাহলে আসুন ডিবেটে আমরা ডিবেট করি, আপনাদেরকে তুলে ধরি। আমি ওই বড় বড় চ্যানেলে ওই শোভন বৈশাখীকে নিয়ে ইন্টারেস্টেড নই। ভারতের ভবিষ্যৎ যখন আপনাদের হাতে, আপনাদেরকে তুলে ধরারই দায়িত্ব আমাদের। দেখা যাক আপনারা কি পারেন, দেখা যাক বিজেপি কি পারে, দেখা যাক কংগ্রেস কি পারে, দেখা যাক সিপিএম কি পারে, দেখা যাক কংগ্রেস আদৌ কিছু পারবে কিনা, দেখা যাক এসইউসিআই কিছু পারবে কিনা, দেখা যাক যে আমরা নিজেদের পথ যেটাকে নিজেরা ঠিক মনে করছি সেটা বার করবো না, বিজেপির ট্র্যাপে পা দিয়ে নিজেরা মরার জন্য প্রস্তুত হব। ধন্যবাদ।